যেটা আছে উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারে আচার্য জগদীশ চন্দ্র বসুর অবদান। তো তিনি কি অবদান রেখেছিলেন সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারে? তিনি কি করেছিলেন? তিনি একটা গবেষণায় বলেছিলেন যে উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত একটা প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে উদ্ভিদ কিন্তু সংবেদনশীল। আর তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি 1901 খ্রিস্টাব্দের 10ই মে লন্ডনের রয়্যাল সোসাইটিতে প্রমাণ করেন। তিনি সেখানে গিয়ে প্রমাণ করেন যে উদ্ভিদ বহিস্থ উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম। তিনি ওখানে গিয়ে কি প্রমাণ করেন যে বাইরে থেকে যখন কোনো উদ্দীপনা উদ্ভিদে আসে তখন কিন্তু সে সেটাতে সাড়া দিতে সক্ষম। আর যে ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি তিনি আবিষ্কার করেছিলেন সেটা কেমন ছিল বা কেমন দেখতে ছিল? সেটা ছিল তাতে ছিল অনেকগুলি গিয়ার ছিল, আর ওটা কাঁচ দ্বারা নির্মিত ছিল, আর ভেতরে ছিল ধোঁয়াটে প্লেট ছিল। মানে ভেতরটা পুরো বাইরেটা পুরো কাঁচ দিয়ে তৈরি, আর ভেতরে ছিল ধোঁয়াটে প্লেট। তো ওখানে কি করতো, বিষাক্ত ব্রোমাইড দ্রবণ ওখানে রাখা হতো। বিষাক্ত ব্রোমাইড দ্রবণের মধ্যে উদ্ভিদের যে মূলগুলোর অগ্রভাগ ওখানে স্থাপন করা হতো। তারপর ক্রেস্কোগ্রাফ যন্ত্রের যে ধোঁয়াটে প্লেটটির ওপর কি করা হতো, আলোক বিন্দুর তীব্রভাবে কম্পিত হতে থাকতো। যখন কি হতো যে ওই বিষাক্ত ব্রোমাইডের ওপর মূলের অগ্রভাগকে স্থানান্তর করা হতো, তখন ক্রেস্কোগ্রাফ যন্ত্রের যে ধোঁয়াটে প্লেটটি সেটি কি হতো, তার একটা আলোক বিন্দু রয়েছিল মাঝখানে, সেই আলোক বিন্দুটি তীব্রভাবে কাঁপতে থাকতো। তখন কি হতো, উদ্ভিদটির মৃত্যুর সাথে সাথে কম্পনটি স্থির হয়ে যেত। মানে এখানে তিনি কি প্রমাণ করেছেন এই পরীক্ষার দ্বারা, যে বাইরে থেকে একটা উদ্দীপনা দিল। কি উদ্দীপনা দিল? যে উদ্ভিদের মূলটাকে তিনি ব্রোমাইডে প্রবেশ করিয়ে ওই একটা বদ্ধ অঞ্চলে রেখে দিল, ধোঁয়াটে অঞ্চলে। তো সেখানে দেখা গেল তিনি আলো দিলেন না, বাতাস দিলেন না, কোনো রকমের কার্বন ডাই অক্সাইড দিলেন না। তো সেখানে দেখা গেল যখন ওই যন্ত্রটা ব্রোমাইডের ভেতরে উদ্ভিদটাকে রাখা হলো, তখন একটা কম্পন সৃষ্টি হলো কিভাবে? যে উদ্ভিদটা তখন উদ্দীপনাটা যে গ্রহণ করছে ওইটা কিন্তু ওই কম্পনের মাধ্যমে বোঝা গেল যে উদ্ভিদ ওই উদ্দীপনাটা গ্রহণ করছে। তো উদ্ভিদটা যখন মারা গেল তখন কিন্তু ওই কম্পনটা বন্ধ হয়ে যায়। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে ওই যন্ত্রটা এমনভাবেই তৈরি যে উদ্ভিদের উদ্দীপনাকে সে শনাক্ত করতে পারে এবং শনাক্ত করে সে সেটাকে প্রকাশ করতে পারে। তো তিনি এইভাবে একটা যন্ত্রকে আবিষ্কার করেছিলেন যেটি কিনা উদ্ভিদের বাহ্যিক সংবেদনশীলতার প্রমাণ করে, যে সে বাইরে থেকে বাইরের উদ্দীপনায় সাড়া প্রদান করতে পারে। ঠিক আছে। তো জগদীশ চন্দ্র বসুর কিন্তু এখানে একটা বড় অবদান রয়েছে। নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে উদ্ভিদের চলনের আমরা এখানে আজকে শুধু উদ্ভিদের চলনের প্রকারভেদটা পড়ব। নেক্সট দিন আমরা যেটা পড়ব উদ্ভিদের ট্রপিক চলন, ট্র্যাক্টিক চলন, ন্যাস্টিক চলন। এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। কিন্তু আজকে যেটা পড়ব সেটা উদ্ভিদ চলনের যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগটা দেওয়া রয়েছে সেটা আমরা আলোচনা করব। তো প্রথমেই যেটা দেওয়া রয়েছে যে উদ্ভিদের চলন। তো উদ্ভিদের চলনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, আরেকটা হচ্ছে আবিষ্ট চলন। তো স্বতঃস্ফূর্ত চলন সেটি হচ্ছে
সেটি হচ্ছে ও অন্তস্থ উদ্দীপকের প্রভাবে, মানে ভেতর থেকে যখন কোনো উদ্দীপক আসে তখন সেটাকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত চলন। মানে আমাদের ভেতর থেকে, আমাদের অভ্যন্তরীণ থেকে যখন কোনো উদ্দীপক আসে সেটাকে আমরা বলবো যে স্বতঃস্ফূর্ত চলন। তো এইটা কিন্তু আমি প্রাণীদের ক্ষেত্রে বলছি না, উদ্ভিদের ক্ষেত্রে বলছি। তাহলে উদ্ভিদের ভেতর থেকে, উদ্ভিদের অভ্যন্তরীণ থেকে যখন কোনো চলন আসে সেটাকে বলা হয় যে অন্তস্থ উদ্দীপকের প্রভাবে চলন বা স্বতঃস্ফূর্ত চলন। আর আবিষ্ট চলন কোনটা? যেটা বহিস্থ উদ্দীপকের প্রভাবে চলন। বহিস্থ উদ্দীপকের প্রভাবে চলন মানে যেটা বাইরে থেকে উদ্দীপক এসে উদ্ভিদকে উদ্দীপনা দেয়, সেটাকে বলা হয় বহিস্থ উদ্দীপকের প্রভাবে চলন। তো এবার এই যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে চলন বা আবিষ্ট চলনকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? না, ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। যেটা বললাম যে পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। এর নেক্সট যে পার্টগুলো রয়েছে সেগুলো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে শুধু ক্লাসিফিকেশনটা দেখব যে ট্যাকটিক চলনটা কি। যখন উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলন ঘটবে, সামগ্রিক মানে তার সমগ্র দেহটার মধ্যেই কিছু না কিছু চলন ঘটবে, সেটাকে আমরা বলবো ট্যাকটিক চলন। আর ট্রপিক চলন কোনটা? যখন উদ্দীপক গতিপথ অনুসারে চলন করবে, মানে কোনো একটা দিক নির্ণিতভাবে, একটা দিককে সে নির্ণয় করে নিল, সে সেই দিকটাকে নির্ণয় করে সেই দিকেই চলন করবে, সেটাকে বলা হয় ট্যাকটিক চলন। আর ন্যাস্টিক চলন কোনটা? যেটা উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে, যে উদ্দীপক কতটা তীব্রতা দিয়ে উদ্দীপনা দিচ্ছে তার ওপর নির্ভর করে যে চলনটা ঘটছে তাকে আমরা কি বলবো? ন্যাস্টিক চলন। তো এই ট্যাকটিক চলনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, ফোটোট্যাকটিক আর কেমোট্যাকটিক। তো ফোটোট্যাকটিকটা কি? ফোটোট্যাকটিক, ফোটো কথার অর্থ, যখনই আমরা ফোটো কথাটায় আসব, ফোটো কথার অর্থ হচ্ছে আলো। তাহলে আলোর উদ্দীপক, আলো যখন কোনো উদ্দীপনা দেবে তার তার এই উদ্দীপনায় সাড়া দেওয়ার জন্য উদ্ভিদ যখন সেই আলোর দিকে প্রবাহিত হবে তাকে বলা হয় ফোটোন্যাস্টিক চলন। তারপর যেটা আছে কেমোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক চলনটা কি? যেখানে কেমো, কেমো কথাটা এসেছে কেমিস্ট্রি থেকে। তো কেমিস্ট্রি মানেই রাসায়নিক উপাদান। তো রাসায়নিক উপাদান প্রয়োগের ফলে যখন কোনো উদ্দীপক এসে উদ্ভিদে উদ্দীপনা দেবে সেটাকে আমরা বলবো কেমোট্যাকটিক চলন। ঠিক আছে, নেক্সট যেটা আছে ট্রপিক চলন। তো ট্রপিক চলনে কি আছে? ট্রপিক চলনকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, ফোটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, জিওট্রপিক চলন। ফোটোট্রপিক চলনে কি বলা হয়েছে? ফোটো মানে যেটা বললাম আলো। তো ফোটোট্রপিকের আরেকটা নাম হচ্ছে আলোক বৃত্তি চলন। এখানে কি হচ্ছে? আলোর উৎসর দিকে উদ্ভিদ চলন করে, যেখানে আলো আছে সেদিকে সে চলন করে, সেটাকে বলা হয় ফোটোট্রপিক বা আলোক বৃত্তি চলন। বা আরেকটা যেটা আছে নেক্সট পয়েন্ট, হাইড্রোট্রপিক। হাইড্রো কথাটা যখনই আসবে তোমরা মনে রাখবে হাইড্রো মানে হচ্ছে জল। তো হাইড্রোট্রপিক মানে হচ্ছে জল বৃত্তি চলন। জল বৃত্তি চলন, আগেরটা ছিল আলোক বৃত্তি চলন, এটা হচ্ছে জল বৃত্তি চলন। তো এখানে কি হচ্ছে? জলের উৎসর দিকে যখন উদ্ভিদ চলন ঘটাবে, এগুলোর ডিটেলস আমরা পরবর্তী ক্লাসে পড়ব। আজকে আমি জাস্ট একটা ইন্ট্রো দিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট যেটা আছে জিওট্রপিক চলন। জিও কথাটা কোথা থেকে এসেছে? জিও কথাটা এসেছে জিওগ্রাফি থেকে। তো জিওগ্রাফিতে আমরা কি পড়ি? যে অধিকর্ষ, মাধ্যাকর্ষ এগুলো পড়ি। তো সেখানে জিওট্রপিকের আরেকটা নাম হচ্ছে অধিকর্ষ বৃত্তি চলন। যখন মাধ্যাকর্ষণের দিকে কোনো চলন ঘটে,
মানে পৃথিবীর মাধ্যাকর্ষণের দিকে যখন কোনো চলন ঘটে সেটাকে বলা হয় যে অধিকর্ষ বৃত্তি চলন বা জিওট্রপিক চলন। তো এই যে ন্যাস্টিক চলনটা ছিল, নেক্সট যে তৃতীয় পয়েন্টটা, তাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তো সেই ন্যাস্টিক চলনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি? প্রথমেই রয়েছে ফোটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি, ওটা ছিল আলোক বৃত্তি, এটা হচ্ছে আলোক ব্যাপ্তি, এটা আলোর তীব্রতার দিকে চলন ঘটায়। আর কি? থার্মোন্যাস্টিক, থার্মো কথাটার অর্থ হচ্ছে টেম্পারেচার, থার্মোন্যাস্টিক মানে হচ্ছে তাপ ব্যাপ্তি, যখন তাপমাত্রার তীব্রতার ওপর ভিত্তি করে কোনো চলন ঘটে। তারপর যেটা আছে সিসমোন্যাস্টিক, যেটা আমরা পড়লাম যে সিসমোন্যাস্টিকটা কিভাবে ঘটে, যে লজ্জাপতি গাছের ক্ষেত্রে দেখা যায় সিসমোন্যাস্টিক চলন, যেটা কিভাবে হয়? স্পর্শ ব্যাপ্তি, ওটা হচ্ছে স্পর্শ ব্যাপ্তি। নেক্সট যেটা আছে কেমোন্যাস্টিক, কেমোটা কি বললাম? কেমিস্ট্রির সাথে, তো এটা হচ্ছে রসায়ন ব্যাপ্তি। তো এই যে এই জিনিসগুলো, এগুলো আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকের যেখানে অসুবিধে হবে তোমরা অবশ্যই বলতে পারো, বা তোমাদের কোনো সংকোচ থাকলে অবশ্যই নির্দ্বিধায় আমার কাছে বলতে পারো। আর ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের মতো ক্লাসটি এখানেই আমি স্টপ করলাম। ধন্যবাদ।